এবার আমরা এখানে বলি আমরা যে কোর্সটা করব তাহলে আমাদের জানতে হবে যে আমরা যে কোর্সটা করছি আসলে এটা কিভাবে করে বা এই জিনিসটা কি। এক কথা হোয়াট ইজ এসইও। আমরা নিজে এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি হোয়াট ইজ এসইও, চ্যাট জিপিটি কি বলে। হুম, চ্যাট জিপিটি এখানে বলতেছে এটা একটা অর্গানিক প্রসেস ট্রাফিক আনার জন্য, মানে ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য এই এসইওটা একটা অর্গানিক প্রসেস, এটা পেড কোনো কিছু না, এই যে নন পেড, মানে কোনো টাকা খরচ করা লাগে না। অর্গানিক ভাবে ওয়েবসাইটে ট্রাফিক আনার যে প্রসেস সেটা হলো এসইও প্রসেস। এখানে প্রসিজার আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, ওয়ান পেজ সিও, অফ পেজ সিও, টেকনিক্যাল এসইও এবং কন্টেন্ট কোয়ালিটি, এগুলো সবগুলো মিলেই একটা এসইও বা এসইওর প্রসেস। এগুলো নিয়ে আমাদের এসইও, এগুলো আমরা পরবর্তী আরো জানবো, বিস্তারিত জানবো। আচ্ছা, অর্গানিক কি, অর্গানিক ট্রাফিক বা হচ্ছে ট্রাফিক কথাটা ঠিক আছে, অর্গানিক ট্রাফিকটা ইনক্রিজ হবে কিভাবে, ইনক্রিজ হয়। তাহলে আমরা যদি একটা জিনিস নিয়ে গুগলে সার্চ দিই, যেমন টি শার্ট, গুগলে সার্চ দিলাম, আমার ধরো যে একজন একটা টি শার্ট লাগবে, একটা টি শার্ট লাগবে, আমি এখন গুগল থেকে যে কোনো একটা সাইট থেকে আমি এখন কিনবো। কিনবো কোথা থেকে কিনবো, সাইট সাইট তো আর গুগল অভাব নাই, কতগুলা সাইট আছে, মিলিয়ন মিলিয়ন সাইট আছে, সবগুলা সাইটে যাই তো আমি দেখবো না। এখানে আবার আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে স্পন্সরেড লেখা, এখানে কোনো কিছু লেখা নাই, ঠিক আছে। স্পন্সর আর এই যে কোনো লেখা স্পন্সর, এটা কিন্তু গুগল এটা শো করতেছে, এটা কিন্তু পেইড অ্যাড দিয়ে, গুগলে অ্যাড দিয়ে, গুগলে টাকা দিয়ে এগুলো র্যাঙ্কে আছে। আর যে এই যে এগুলো যে দেখা, তারপর থেকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব অর্গানিক ভাবে, এই যে এখানে যেটা বললো অর্গানিক উপায় ইনক্রিজ, ঠিক আছে, নন পেড, এটা তাহলে আমরা বুঝতেছি কি এটা হলো অর্গানিক ভাবে আর এটা পেড ভাবে। স্পন্সর লেখা যেটা দেখবো ওটা গুগল অ্যাডস। আচ্ছা, যে কথাই ছিলাম, তা আমরা ধরো একটা টি শার্ট কিনবো, টি শার্ট কিনে এখানে তো মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, আমরা তো সবগুলাই যাই দেখবো না, সবগুলো দেখবো না, আমরা সর্বোচ্চ প্রথমে যাইতে পারি দ্বিতীয়টা তৃতীয়টা নাই সর্বোচ্চ 10টা, 10টার ভিতরে আমরা থাকবো। এর ভিতরে আমরা কাঙ্ক্ষিত যে আমাদের যে টি শার্ট বা যাই হোক যেটা আমরা লিখে গুগলে সার্চ দিই যেটা আমাদের দরকার, আমরা সেখানে দেখবো বা কিনবো, কিনে চলে যাবো, আমাদের চাহিদা মিটাই আমরা চলে যাবো, বাস, শেষ। তাহলে যারা এসইও করবে তাদের লাভ কি, তারা এই যে অর্গানিক ভাবে যারা উপরে আছে, এই যে এরা ইজি ফ্যাশন লিমিটেড বা এদের যারা অর্গানিক ভাবে যে আছে এসইও করে যে র্যাঙ্কে আছে, এদের লাভটা কি, লাভটা হলো এরা যে একটা বিজনেস করছে, আমি তো তাদের কাস্টমার, তাই না, আমি তো তাদের কাস্টমার, আমি তারা যে বিজনেস করছে আমি তাদের কাছে কমিউনিকেশন করছি, তাদের সাথে কথাবার্তা বলে আমার যে জিনিসটা আমি কিনছি, তারা বিজনেস করে, তাদের বিজনেসের ডেভেলপমেন্ট হচ্ছে, এইটাই হলো এসইওর মূল কাজ। আমি যে একটা সাইট, এই যেমন ইজি ফ্যাশন লিমিটেড, এটা একটা ওয়েবসাইট, সাইটে ঢুকি, এই সাইডে আসলাম, এই সাইডে এসে আমার ধরেন যে এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো, এখান থেকে এদের সাথে কথা বলে বা কিনে, একটু কাট করে কিনে আমার কাজ শেষ। তাহলে হলো কি এদের সাথে কমিউনিকেশন, এদের যে গোল, এরা তো একটা বিজনেস করতেছে, ইজি ফ্যাশন ডট কম এটা তো একটা বিজনেস করতেছে, এদের তো একটা গোল আছে, আমার মতো কাস্টমারের কাছে এরা এগুলো সেল করে এরা বিজনেস ডেভেলপমেন্ট করবে, এরা ব্যবসা এগুলাই করতেছে। তাহলে এই এসইওর মূল কাজটা হলো এইটা, এসইওর মূল কাজটা হলো টপে থাকা। আমি কিন্তু ওই নিচে গেলাম না, 10টা বা 15টা 20টা, এখানে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, আমি তো সবগুলাই গেলাম না, যারা উপর দিকে আছে সেগুলোর ভিতরে যে কোনো একটা ঢুকে আমি আমার জিনিস কিনে চলে গেলাম। আর এসইওর মূল প্রসেস বা মূল কাজটা হলো এটা, ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের একটা বিজনেস থাকবে, সেই বিজনেসটাকে আমরা কিভাবে গুগলে র্যাঙ্ক করাতে পারবো, এটাই হলো এসইওর মূল কাহিনী বা মূল প্রসেস, এটাই সারাদিন করতে হবে যারা এসইও এক্সপার্ট। আচ্ছা, এবার এসইওটা কাজ করে কিভাবে, এই যেটা বলছিলাম যে একটা ওনার যে আমার যে হায়ার করবে, একজন এসইও এক্সপার্ট যে হায়ার করবে,
তার একটা বিজনেস থাকবে, তার এরকম ই কমার্স হোক, যে কোনো বিজনেস হতে পারে, তার বিজনেস থাকবে, তার একটা এরকম ওয়েবসাইট থাকবে, আহ তার গুগলে ইন্ডেক্স করা লাগবে, সবকিছু মিলাই এসইও করতে হবে। যেমন এসইও এর ভিতর আছে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে তার জন্য, তার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা লাগবে, অন পেজ এসইও করা লাগবে, অফ পেজ এসইও করা লাগবে। এই যে এক কথায় একটা সাইটটাকে উপরে গুগলে র্যাঙ্ক করার জন্য যেসব কাজ আহ, একটা ওয়েবসাইটের ইনসাইডে এবং আউটসাইডে যেসব কাজ করা লাগে, সেইগুলো হচ্ছে এসইও এর একটা প্রসেস, বা এসইও সেভাবে কাজ করতে হয়। কারণ একটা সাইডের ভিতরে কাজ থাকে, একটা সাইডের বাইরেও সাইড কাজ থাকে। যেগুলা ওয়েবসাইটের ভিতরে কাজ করা হয় সেগুলো গুলো অন পেজ এসইও, যেগুলা বাইরে কাজ করা হয় সেগুলো গুলো অফ পেজ এসইও। আর একটা এসইও আছে, যেমন এখানে আমরা দেখি যে টাইপ অফ এসইও, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর একটা বাদ গেছে, সেটা হলো টেকনিক্যাল এসইও। ব্যাস, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আর একটা এসইও আছে সেটা হলো লোকাল এসইও। ওই খুব একটা প্রয়োজন হয় না, যারা একটা বিভাগ, একটা জেলা বা একটা স্টেটের উপর ভিত্তি করে যেসব বিজনেস গুলো গড়ে ওঠে ওইগুলা লোকাল এসইওর ভিতরে পড়ে, বা ওইগুলার আর একটা প্রসেস আছে সেগুলো গুগল জিএমবি, গুগল মাই বিজনেস। ওদের একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে ওদের বেসিক অডিয়েন্স বা কাস্টমারের ডিপেন্ড করে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তো মূল এসইওর চারটা ভিত্তি: কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আর টেকনিক্যাল এসইও। আচ্ছা, তাহলে কিওয়ার্ড রিসার্চটা এসইওর ভিতরে আমি নিয়ে আসলাম। কিওয়ার্ড রিসার্চটা মোস্ট ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন বা কিভাবে করতে হয় আমি যদি একটু দেখি। আজ কিওয়ার্ডটা কি আগে এটা জানি। কিওয়ার্ডটা কি? এই যে আমরা গুগলে একটা লিখে সার্চ দিলাম, টি শার্ট, এটা একটা কিওয়ার্ড। টি শার্ট ডিজাইন যদি লিখে সার্চ দিই, এটা একটা কিওয়ার্ড। এক কথায় আমরা গুগলে যেটা লিখে সার্চ দিই, যা লিখে সার্চ দেবো ওইটাই কিওয়ার্ড। যা তা লিখে সার্চ দিলে ওইটাই হলো একটা কিওয়ার্ড, আর ওই কিওয়ার্ডের ভিত্তি করে গুগল আমাদেরকে একটা রেজাল্ট শো করবে যে আমার চাহিদা এই, আর গুগল শো করবে আমার চাহিদা মোতাবেক যা আমি চাই সেগুলাই গুগল প্রোভাইড করবে। গুগলে আমরা যেটা লিখে সার্চ করি ওইটাই কিওয়ার্ড, বাস, এবং সংক্ষেপ। বাট কিওয়ার্ড রিসার্চটা কি জন্য ইম্পর্টেন্ট? কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট এই জন্যই, সবসময় গুগল একটা ইউজারের তথ্য দিতে চাই, পিওর তথ্য। আচ্ছা, পিওর তথ্য যখন দিতে চাই তখন তথ্যটা লিখবেন কিসের উপরে লিখবেন? যে কোনো একটা তো গোল থাকা লাগবে। যেমন এখানে টি শার্ট, পাঞ্জাবি বলেন, আর যাটা বলেন না কেন, একটা টি শার্ট একটা কিওয়ার্ড, পাঞ্জাবি কিওয়ার্ড। এই যে একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্ট বা আর্টিকেল, একটা প্যারাগ্রাফ যাই বলেন। এই টি শার্ট ডিজাইন বলেন, টি শার্ট টেমপ্লেট বলেন, এই টি শার্টটা মূল কিওয়ার্ড। এই টি শার্টটা মূল কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা কন্টেন্ট লিখতে হয় বা কন্টেন্ট লেখা যায়। আমরা একটা কন্টেন্ট দেখি, এখন আমি একটু লিখি টি শার্ট ডিজাইন, টি শার্ট রিভিউ। ঠিক আছে, টি শার্ট রিভিউ আমরা দেখি। ঠিক আছে, যদিও এই আর্টিকেলটা অনেক ছোট, বড় দেখা যাচ্ছে না, ওর নিচে আছে আর আর্টিকেল অনেক বড় হতে পারে। আপনার 1600 ওয়ার্ড থেকে শুরু করে 3-4 হাজার, 5 ওয়ার্ড, 5,000 ওয়ার্ড পর্যন্ত আর্টিকেল হতে পারে। আচ্ছা, এই যে টি শার্ট লিখে আমরা সার্চ দিলাম, বা টি শার্ট রিভিউজ লিখে সার্চ দিয়ে এটা আমরা ফার্স্টে পালাম বা সেকেন্ডে পাইছি। টি শার্ট মূল ফোকাস কিওয়ার্ডটাই না, এখানে যে ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, বেস্ট হোয়াইট টি শার্ট ফর ম্যান। এই যে টি শার্টটা কিন্তু ইনক্লুড আছে, তার মানে কি এটা তার
ফোকাস কিওয়ার্ড আমরা ধরতে পারবো, বা এই কিওয়ার্ডের উপরে তার এই কন্টেন্টটা লেখা, কন্টেন্টটা পড়লেও বোঝা যাবে। সাথে আমরা আস্তে আস্তে যখন অন পেজ এসইও করবো তখন বুঝতে পারবো এসইওর যে মূল ফোকাস কিওয়ার্ডটা সেখানে ইউআরএল এর ভিতরে বা স্ন্যাপের ভিতরে থাকা প্রয়োজন। সাথে এই যে H1 যেমন এখানে টি শার্ট দেওয়া, টাইটেল বলেন বা H1 বলেন এখানেও থাকা লাগবে। এগুলো আমরা আস্তে আস্তে অডিট করবো বা আমরা অন পেজ এসইও যখন করবো শিখবো তখন দেখবো টি শার্টের উপরে এই কন্টেন্টটা লেখা। কিওয়ার্ড রিসার্চ করতে এই জন্য ইম্পর্টেন্ট, একটা কিওয়ার্ডটা প্রপার ভাবে রিসার্চ করতে না পারলে তার উপর একটা ভালো কোয়ালিটি আর্টিকেল হবে না বা কন্টেন্ট হবে না, সেই কন্টেন্টটা সহজে গুগলে র্যাঙ্কও করবে না। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা মোস্ট ইম্পর্টেন্ট। আগে ভালোভাবে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে কন্টেন্টটা কোয়ালিটিফুল হতে হবে, তারপরে অন পেজ এসে ওটা কোয়ালিটি ভাবে সম্পূর্ণ করতে হবে। দেন যাই আপনার করতে হবে কি, দেন আপনার যাই অফ পেজ এসিও, যেটা সাইটের বাইরে, যেটা বললাম যেটা ওয়েবসাইটের ইনডোরে হয় সেটা অন পেজ এসিও, আর যেটা ওয়েবসাইটের বাইরে হয় সেটা অফ পেজ এসিও। তাহলে আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে অন পেজ এসইও করতে হবে, তারপরে অফ পেজ এসইও। আবার এখানে এখানে একটা বিষয় আছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা আবার কি? টেকনিক্যাল এসইও ধরেন যে আমি যে একটা ওয়েবসাইটে যাই, আমার একটা আমাদের যে ওয়েবসাইট এখানে যাই, টেকনিক্যাল এসইওটা আমরা একটু বুঝি। একটা সার্চ কনসোল, গুগলের একটা টুলস, ওয়েবসাইটের ওনার সবগুলো ওয়েবসাইটে এই সার্চ টুলসটা সেট আপ করা থাকে। এখান থেকে ওয়েবসাইটের কি এরকম পারফরমেন্স করা যায় একটা মনিটরিং করা যায়, এটা আমরা দেখবো। সার্চ কনসোলে পরিচিত হবে। এখানে যে পেজ আছে, পেজে যাই, নিচে আসি, এখানে দেখাচ্ছে দেখানো এই 182টা পেজ এখানে ইন্ডেক্স হয়েছে গুগলে, আর নন ইন্ডেক্স আছে কতগুলো, 77টা। ইন্ডেক্স আর নন ইন্ডেক্স কি? ইন্ডেক্স আমরা যখন একটা ওয়েবসাইটে যখন একটা আর্টিকেল, যেমন এই আর্টিকেলটা আমরা পোস্ট করলাম, টি শার্টের উপর লিখি আর্টিকেল পোস্ট করা, এটা আমার সার্ভারে আপলোড হলো। আমার সার্ভারে আপলোড হলে তো হবে না, গুগলে যারা ইউজার তারা তো পাবে না। গুগলে যারা আছে, যারা ইউজার তাদের কাছে পাইতে হলে পারে কি করতে হবে, গুগলের সার্ভারে নিতে হবে এই ডাটাগুলা বা এই আর্টিকেলটা। এর নাম হলো ইন্ডেক্স, সহজ কথা এটা হলো ইন্ডেক্স। তাহলে যারা গুগল যারা ইউজার আছে সবার কাছে সেটা শো করবে, বা টি শার্ট লেগে সার্চ দিলে এটা হলো গুগলে পাবে। এটা হলো ইন্ডেক্সের ইন্ডেক্সিং। তাহলে আমার 182টা আর্টিকেল আছে এমন যেগুলো গুগলের সার্ভারে আছে, আর নন ইন্ডেক্স আছে 77টা যেগুলো ইন্ডেক্স নাই। তাহলে আমরা দেখি কি কারণে ইন্ডেক্স হয় না। এই যে এখানে একটা ইস্যু আছে দেখাচ্ছে, কতগুলো ইস্যু, এই যে 77 পেজ, এই 5 রেশনের কারণে ইন্ডেক্স হয় না। এখানে অনেকগুলো, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু। আপনার হচ্ছে কি জন্য ইন্ডেক্স হচ্ছে না, কি কি সমস্যা হচ্ছে, পেজ স্পিড, যদি ওয়েবসাইট স্লো লোড নেয়, যেমন এখানে যদি আমি ইয়ে করে লোড নিই, রিলোড মারি, সাইটটা কেমন লোড নেছে, পারফরমেন্স কেমন বা স্পিড কেমন, এটা যদি বেশি স্লো থাকে তাহলে একজন কাস্টমার এসে বারবার যদি ঘুরতেই থাকে চাকার মতো, তখন তো সে কিছু দেখবেও না, কিছু কিনবেও না, বের হয়ে অন্য একটা সাইডে চলে যাবে। এই পেজ স্পিডটা অপটিমাইজেশন করা বা ইমপ্রুভ করাটাও একটা টেকনিক্যাল ইস্যুর ভিতরে পড়ে। তারপরে যেমন এখানে আরো দেখতে পাচ্ছি, যেমন নট ফাউন্ড 404, কোরলেট বাট নট ইন্ডেক্সড। ঠিক আছে, 404 এটা কি আমরা একটু দেখি। কারণ আমার এই যে সাইটের এই পেজটা 404 এর ভিতরে আছে। আচ্ছা, 404 আমরা একটা ভিউ করি, মানে এটা নট ফাউন্ড, এটা গুগল খুঁজে পাচ্ছে না আমার এই সাইটটা বা আমার এই পেজটা। গুগলের ক্রোল যে গুগলের রোবট আছে, সেই রোবটটা আমার এই পেজটা খুঁজে পাচ্ছে না, এই জন্য এটা 404 ইরোর দেখাচ্ছে। 404 ইরোর কি জন্য হয়, কেন দেখায়, কিভাবে ফিক্স করতে হয়, এগুলো আমরা টেকনিক্যালি যখন করব তখন আমরা আস্তে আস্তে দেখবো বা বুঝবো। ঠিক আছে, সবগুলো নট ফাউন্ড। আর এখানে আরেকটা ইস্যু দেখলাম যে কি, ক্রোলেড বাট নট ইন্ডেক্স, মানে এটা গুগল ক্রোল করেছে অলরেডি, গুগলের যে রোবট আছে সেটা ক্রোল করেছে কিন্তু ইন্ডেক্স করে নাই। এখানে যদি আমরা যদি যে কোনো একটা পেজ যদি ভিউ করি, এখানে তার একটা সমস্যা আছে, এইগুলা কিন্তু আমার পেজও না, কোনো আর্টিকেলও না, এগুলো গুগলের বোর্ড ভুল করে এগুলা
কালেক্ট করছে আমার সাইট থেকে। এগুলো কিন্তু আমার কোনো ইউআরএল না, এটা আমার ভ্যালিড ইউআরএল। এটা যদি আমরা ভিউ করি দেখতে পাবো আমার একটা আর্টিকেল আছে, এটা গুগলে ইন্ডেক্স হয় না। গুগল ইন্ডেক্স হয় না দেখার একটা উপায় আছে, যেমন আমরা যদি এখানে এর ইউআরএল আগে যদি বসাই দিই, সাইট দিয়ে ক্লোন দিয়ে দিই, ইন্টার দিই, তাহলে দেখেন বলতেছে এখানে গুগলের কোনো সাইট নাই, ইন্ডেক্স নাই, পেজটা সাইটে ইন্ডেক্স নাই। আচ্ছা, আমরা সবগুলো দেখবো বা বুঝবো। তারপরে কিওয়ার্ড রিসার্চ, এখানে আমার একজন ক্লায়েন্ট মেসেজ করছে, আইডিয়াল স্টেট নিচের কানাডিয়ান সাইট হবে গেস্ট, পরে দেখতেছি। এবার হচ্ছে আহ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চটা দেখি আমরা, কিওয়ার্ড রিসার্চটা কি হবে। আর কিওয়ার্ড রিসার্চ আমরা কোনো ফুল ফ্রি টুলস দিয়ে কোনো করবো না। কিওয়ার্ড রিসার্চটা সবসময় পেইড টুলস দিয়ে করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ফ্রি টুলস দিয়ে আপনি এখন যে মার্কেট প্লেস যেমন ডিমান্ড বা যেমন কম্পিটিটিভ, এই মার্কেটে ফ্রি টুলস দিয়ে কোনো সময় কিওয়ার্ড সার্চ করে মার্কেটে টিকে থাকতে পারবেন না। সেজন্য আমাদের সবসময়, এখন বাংলাদেশে অনেক গ্রুপ বাই সিও টুলস এর ইয়ে আছে, এজেন্সি, তারা অল্প টাকায় সেমরাশ বলেন, এসএফ বলেন, অনেক টুলস, ভালো ভালো টুলস পাওয়া যায় অল্প টাকায়, সেইগুলা নিতে হবে। আচ্ছা, কোশ্চেন করার সুযোগ আছে, কোশ্চেন করতে দেবো না, সমস্যা নেই। কিওয়ার্ড রিসার্চটা আমরা আমি কিওয়ার্ড রিসার্চ আমরা করবো হচ্ছে সেমরাশ টুলস এর মাধ্যমে। ঠিক আছে, সেমরাশ, এইচরেফ, এই দুইটা টুলস এসইও টুলস এর সবথেকে জনপ্রিয়। এসইও নিয়ে কাজ করতে হলে সেমরাশের ওভারভিউ, ফিচার, সেমরাশ নিয়ে, বা সেমরাশ বলেন আর এইচরেফ বলেন, এই দুটো টুলস এর একটা টুলস আপনি ব্যবহার করবেন বা লাগবেই, মাস্ট বি। অডিট বলেন, কিওয়ার্ড রিসার্চ বলেন, সাইটের যাই কিছু বলেন না কেন, এগুলো লাগবেই। এই জন্য আমি এসরেফ থেকে আমার সেমরাশ ইউজ করে মজা পাই বা ভালো লাগে, এই ফিচার গুলা সহজেই ইজি ভাবে ইউজ করা যায়, এই জন্য আমি সেমরাশটাই ব্যবহার করি। আর সেমরাশের ওভারভিউটা আমরা দেখবো, সেমরাশের ফিচার কোনগুলো, কোন অপশনের কি কাজ, ঠিক আছে, সবগুলো দেখবো। আচ্ছা, আমরা আজকে আগে একটা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করা যায় একটু পুরো একটা ওভারভিউ দেখি ফেলি। ওভারভিউ মানে কিওয়ার্ড রিসার্চের একটা ওভারভিউ দেখি, তারপর আমরা আস্তে আস্তে আলোচনা করবো বিস্তারিত। একদম আমার পারফেক্ট ক্লায়েন্ট মানে পারফেক্ট অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটার একটা ওভারভিউ দেখি, একদম ফানেল বা সেকে সেকে যেটা বলে আর কি। এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চ এর জন্য আমরা সব বুঝবো, তারপর আমরা দেখি। এখান থেকে এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে যাইতে হবে। কিওয়ার্ড ম্যাজিক টুলস দেখিয়ে এখানে আমরা ইন্টার করতে পারি, যেমন আমি এসইও সার্ভিস দিই, আমার এসইও ক্লায়েন্ট আমি দেখি কিভাবে পাওয়া যায়। এসইও লিখে সার্চ দিই, এই যে এখানে কান্ট্রি সিলেক্ট করা যাবে, কান্ট্রি ইউনাইটেড স্টেটস, সার্চ করলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ব্রড ম্যাচে আছে, প্রাইস ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচ, রিলেটেড, আমার এই যে কিওয়ার্ড চলে আসছে। ফ্রি টুলস এ এগুলো কোনো সময় পাবেন, এই দেখেন ট্রেন্ড দেখাচ্ছে, ট্রেন্ড কিন্তু ফ্রি টুলস এ কোনো সময় পাবেন না। যদিও গুগলের কিওয়ার্ড প্ল্যানার ওখানে দেখাবে, কিন্তু প্রপার ভাবে এত কিওয়ার্ড ডিফিকাল্টি, এত সিপিইউ, এত কম্পিটিটিভ, হ্যাঁ, এগুলো এত দেখাবে না। সাথে সাইডে আরো কিছু আছে, আর এখানে আরো ফিচার আছে যেগুলো ফ্রি টুলস এ কোনো সময় পাবেন, করা যাবে না। তো অল্প টাকা দিয়ে প্রপারলি বা প্রফেশনাল ভাবে কাজ করতে হলে এই পেড টুলস বা প্রিমিয়াম টুলস একটা লাগবে, সেটা আপনি এসরেফ নেন আর সেমরাশ নেন। আচ্ছা, এখান থেকে যেমন আমরা এখানে কিওয়ার্ড ভলিউম দেখাচ্ছে, ইন্ডেন্ট দেখাচ্ছে, ট্রেন্ড, কেডি, সিপিসি, ঠিক আছে, কম্পিটিটিভ, এগুলো সব আমরা জানবো। তবে আমরা কিভাবে পৌঁছাতে পারি ওটা একটা ওভারভিউ দেখি। এখান থেকে ফ্রেশনেস যাই, এখান থেকে কিওয়ার্ডটা কাস্টম ভাবে নিই, ডিফিকাল্টিটা থেকে 25 নেই, অ্যাপ্লাই, কত ছিল আর এখন কত হয়ে গেল। তারপর এখান থেকে কিছু কিওয়ার্ড ইনক্লুড করি, রিলেটেড চলে, কিওয়ার্ড ইনক্লুড করি, কিওয়ার্ড ইনক্লুড এখানে আছে, এক্সপোর্ট কিভাবে কি করতে হবে সব ওইগুলা দেখবো, আস্তে আস্তে দেখবো।
এজেন্সি, কোম্পানি, বিজনেস, কি বলে, সার্ভিস, অ্যাপ্লাই। এবার দেখি কত হয়, তখন তো 60,000। আচ্ছা, আসলো না কেন, কি সমস্যা? ও, এখান থেকে অ্যানি কিওয়ার্ড করতে হবে। আচ্ছা, এই যে 7,000 ছিল এবং 2,000 হয়ে গেছে। আমার আরো বের করতে হবে, আরো আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে হবে। তাহলে আরো কিভাবে যাওয়া যায়? এখান থেকে এখন হয় এসব প্রশ্নবোধক বা কোশ্চেন মাস ইয়ে কিওয়ার্ডস চলে আসছে। হয়, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে দিই। ওয়াই, হাউ, ডট কমটা বাদ দেয়, অনেক সময় অনেক সাইটও এখানে শো করে। ভাই, কি বলতেছে? কিছুটা কমছে অবশ্য, এখন এই যে হোয়াই, হোয়াট, ওইগুলা এখন আর পাওয়া যাবে না, এখন আর নাই ওইগুলো। আমরা একটু অ্যাডভান্স সার্চ করতে পারি এখান থেকে। কম্পিটিটিভ এখান থেকে সিলেক্ট করতে পারি 0 থেকে 0.05, অ্যাপ্লাই করে দিই। এগুলো সবই শিখবো, কি করছে কি না করছে সবই শিখবো, আমরা দেখি কতটা অডিয়েন্সের আমার টার্গেটিং করতে, মানে কিওয়ার্ডটা যত টার্গেটিং করা যাবে, যত সময় দেওয়া যাবে এখানে, তত আমার টার্গেট অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারবো। সেখানটা আসে এই যে আমার এগুলা যা কিওয়ার্ড আসছে, এগুলো সব আমার পিওর কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে, বিশেষ করে একটা নতুন সাইটের জন্য, তাদের কিওয়ার্ড অথরিটি কম আছে, ডিএ কম আছে, ডিএ মানে ডোমেইন অথরিটি, তারা নতুন ওয়েবসাইট, তাদের ডোমেইন অথরিটি খুবই কম থাকে। আস্তে আস্তে কোয়ালিটি কন্টেন্ট কোড দিতে দিতে সাইটের অথরিটি বাড়ে, সাথে হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, অনেক কারণে অথরিটি বাড়ে। এটা আমরা আস্তে আস্তে বুঝবো যে একটা অথরিটি বেশি সাইট আর একটা নতুন ওয়েবসাইটে কোনো সময় একটা কিওয়ার্ড নিয়ে কম্পিটিটিভ করতে পারে না বা র্যাঙ্কে আসতে পারবে না। এই জন্য মানে একটা বোঝা যায় না, একটা ছোট কোম্পানি কোনো সময় একটা বড় কোম্পানির সাথে মার্কেটিং করে পারে না বা সম্ভব না। এই জন্যই নতুন বা যাদের ডোমেইন অথরিটি কম, তাদের জন্য এত ফানেল করে বা এত ফাঁকা ফাঁকা করে এই কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হবে বা আরো গবেষণা করতে হবে। আরো আমরা দেখবো, যেমন গুগলের এখান থেকেও কিছু কিওয়ার্ড আইডিয়া নেওয়া যায়। যেমন এখান থেকে যদি আমি করি, তাহলে এখানে গুগল কিছু সাজেস্ট করতেছে, ঠিক আছে। সাথে যদি আমার নিচে আসি, এখান থেকে পিপল অলসো সার্চ, এখান থেকে আমি কিছু আইডিয়া নিতে পারবো না, আস্তে আস্তে সবগুলো আমরা দেখবো আস্তে ধীরে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। এখান থেকে আমার টার্গেটেড অডিয়েন্স একটা বের করি, বা টার্গেটেড কিওয়ার্ড একটা বের করে দিই। এই কিওয়ার্ডটা কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে। এটা একটা ওভারভিউটা দেখে কিওয়ার্ড। হ্যাঁ, সার্চ হলো ওখানে দেখা যাচ্ছে কত, কোনটা জানো, এই যে এটা, এখানে দেখা যাচ্ছে 390। 390 এটা কিন্তু পিওর সার্চ হলো না, এটা শুধু আমি যে কান্ট্রি সিলেক্ট করছি, কান্ট্রির লোকজন কতজন সার্চ করবে এটা শুধু শুধু দেখাচ্ছে। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড, এই যে গ্লোবাল ভলিউম, এটা হচ্ছে কান্ট্রি ভলিউম। ইউএসএ যে আমি সার্চ, এই যে ইউএসএ, ইউএসএ যে আমি সার্চ করছিলাম এখানে, এই যে উপরে যদি যাই, এই যে ইউএসএ সিলেক্ট করা, ইউএসএ বেজে কতজন সার্চ করে সেটা শুধু শো করছে এখানে। আর এখানে গ্লোবাল সাথে ইউএসএ দেখা যাচ্ছে। আমরা সবই দেখবে এখানে কি করা যায়, এখানে ডোমেইন দিয়ে আপনি করা যাবে, এখানে লোকেশন আরো টার্গেটিং করা যাবে, এগুলো দেখবো। কই মারলাম রে আন্দাজে, সাপ লাইক দিস। আচ্ছা, এই যে কম্পিটিটিভ কম আছে, সার্চ ভলিউম কম আছে, এটা আমার জন্য একদম পারফেক্ট। কেডি কম, কম্পিটিটিভ কম, কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল খারাপ না, কমার্শিয়াল কিওয়ার্ডটা ভালো। সব থেকে ভালো আমাদের সার্ভিসের জন্য বা সেলার জন্য
আর ট্রানজেকশনাল কিওয়ার্ড ওটা আমরা দেখবো ট্রানজেকশনাল কিওয়ার্ড কিভাবে বের করতে হবে আর ট্রানজেকশনাল কিওয়ার্ড কি বা কিভাবে এটা ইউজ করতে হবে এটা আমরা দেখবো। আচ্ছা, এটা গেল কিওয়ার্ড। কিওয়ার্ডের ভিতরে কিন্তু আরো কিছু আছে কিন্তু, যেমন আছে শর্ট টেল কিওয়ার্ড আছে, লং টেল কিওয়ার্ড আছে, প্রফিটেবল কিওয়ার্ড আছে, কেরিয়ার কিওয়ার্ড যেটা বললাম, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো বা শিখবো। আচ্ছা, অন পেজ এসিও ওটা মানে কম বলা হয়েছে, অন পেজ এসিও আর অফ পেজ এসিও ওটা কম আছে, টেকনিক্যাল এসিওটা বলা হয়েছে। আচ্ছা, অন পেজ এসিও আমরা যেটা প্রথমে বলছিলাম, অন পেজ এসিওটা সাইটের ইনসাইডে যে কাজগুলা করা হয় সেটা হলো অন পেজ এসিওর মধ্যে পড়ে। অন পেজ এসিও ইনসাইডে কি কি কাজ করা হয়? অন পেজ এসিওর ভিতরে এই যে একটা কন্টেন্ট থাকে, এই কন্টেন্টটা পাবলিশ করার জন্য, এই কন্টেন্টটা ডেকোরেশন করার জন্য যেসব কাজ, সেইগুলাই অন পেজ এসিওর কাজ। আর একটা ইমেজ সেট আপ করা, এই দেখেন টাইটেল দেওয়া, আর সাথে হচ্ছে আমার যে টার্গেটেড কিওয়ার্ড ওইটা ঠিক মতো অপটিমাইজেশন করা, সেই ডেনসিটি মেনটেন করা, আর ইন্টারনাল লিঙ্কিং করা, একটা এক্সটার্নাল লিঙ্কিং করা। ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং কি এটা আমরা জানবো, করব। সাথে স্কিমা দেওয়া, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করা, এগুলো ইন্টারনাল লিঙ্কিং এর ভিতরে। যেমন এখানে যদি যাই, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক করা, নিচে এখানে শো করতেছে। এখানে যদি যাই তাহলে আমাকে আরেকটা সাইডে নিয়ে চলে যাবে, ইনসাইডে কিন্তু আরেকটা পেজে নিয়ে যাচ্ছে নাকি, এই পেজে নিয়ে যাচ্ছে। দ্য বেস্ট ম্যান হোয়াইট টি শার্ট, এখানে কি আছে টাইটেলটা কি, দ্য বেস্ট ম্যান হোয়াইট টি শার্ট, সেম মানে সেম পেজ থেকে ইন্টারনাল লিঙ্কিং করছে। আমরা একটা দেখি এক্সটার্নাল লিঙ্কিং, দেখি এখানে একটা দেখি কি লিঙ্ক, এটা আর একটা, এটাও সেম, সেম লিঙ্কও করা যায়। আবার যদি এই সাইডের যা যেগুলো আর পোস্ট আছে, এই সাইডে আর তো পোস্ট থাকতে পারে না, এই সাইডে যে পোস্ট গুলো আছে ওইগুলা লিঙ্কিং করাটা হলো ইন্টারনাল লিঙ্কিং, মানে এই সাইডের ভিতরে লিঙ্ক এই সাইডে বসানো। আমার পেজে যখন করবো তখন আরো দেখতে পারো, বুঝতে পারবো। এটাতে শুধু একই পেজ, সমস্যা নাকি রিডাইরেক্ট করতে, এই একটা link এখানে অন করি। এই যে এটা হলো এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে বুঝলাম, এটার ডোমেইনটা নেমটা দেখেন, এখানে ডোমেইন নেমটা কি, times.com, ঠিক আছে। আর এটা দেখেন, এটা হলো uniqlo.com, দুটো ডোমেইন কিন্তু দুই রকম। এই জন্য এটা একটা বিজনেস ধরতে পারেন, এটা আর একটা বিজনেস, বা সেম বিজনেস তবে কোম্পানি আলাদা, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি। তাহলে এই কোম্পানির ভিতরে যে এই কোম্পানির যে লিঙ্কটা হলো এটা হলো এক্সটার্নাল লিঙ্কিং, এটা একটা ওয়েবসাইট, এটা আর একটা ওয়েবসাইট। তাহলে আর একটা ওয়েবসাইটের লিঙ্কিং এই সাইটের ভিতর ইনক্লুড হলো, ওটা হলো এক্সটার্নাল লিঙ্কিং। আর এত সময় আমরা যেগুলো দেখলাম এই সাইটের ভিতরেই যেগুলো ঘুরে আসতেছিল, এগুলো সব ইন্টারনাল লিঙ্কিং। তাই আমরা যখন অন পেজেস করবো তখন আরো ভালো করে বুঝবো। ইন্টারনাল লিঙ্কিং হোক আর এক্সটার্নাল লিঙ্কিং হোক, যেখান থেকে আমি মন চালিয়ে এখানে একটা কিওয়ার্ড এখানে বসাই দিলাম, এখানে একটা বসাই দিলাম, মন চালিয়ে ইচ্ছা মতো বসানো যাবে না, বসানোর একটা সিস্টেম আছে, এগুলো আমরা জানবো। তারপর আর কি অফ পেজ এসইও। অপটিমাইজেশনে যেটা বলছিলাম যে এই ওই সাইডের, এই যে একটা সাইড, এই যে একটা সাইড, এই সাইডের বাইরে যত কাজ আছে, বাইরে যত কাজ সেগুলো অপটিমাইজেশনের মধ্যে। বাইরে কি কি কাজ আছে, বাইরে কাজ আছে, এর যদি একটা টুইটার থাকে, এর যদি ইনস্টাগ্রাম থাকে, এর যদি ফেসবুক থাকে, বা আলাদা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে সেখানে শেয়ার করা, সাথে এইসব সাইট থেকে ব্যাক লিঙ্ক নেওয়া, লিঙ্ক বিল্ডিং করা, এইগুলো হচ্ছে অফ পেজ এসইওর ভিতরে। মানে এই সাইটের ইউআরএল অন্য জায়গায় মার্কেটিং করা বা অন্য সাইডে লিঙ্কিং আপ করা, লিঙ্কিং করা। সাইটের বাইরে যে মার্কেটিং করা হয় ওটা অফ পেজ এসইওর ভিতরে। আপনি সোশ্যাল শেয়ার করতে পারেন, লিঙ্ক বিল্ডিংও করতে পারেন।
আচ্ছা, লিঙ্ক বিল্ডিং আমরা একটু দেখি সাইটটার। এখানে যদি যাই এখানে ডোমিন ওভারভিউতে যাই, এটা এখানে পেস্ট করি, সার্চ দিই, দেখি দেখি 10,000 ব্যাকলিঙ্ক আছে, 10,200। কিন্তু ব্যাকলিঙ্ক টেক্সট ইমেজ ফ্রম, হ্যাঁ এগুলো টেক্সট টাইপ, মানে ব্যাকলিঙ্কের টাইপ, এগুলো লিঙ্ক অ্যাট্রিবিউট, নো ফলো, ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক, স্পন্সর, ইউজিসি। এগুলো সবই আমরা বুঝবো কোনটা ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে, কোন ব্যাকলিঙ্ক কখন করতে হয়। এইগুলো হলো, যেমন এখানে যদি ব্যাকলিঙ্ক যেটা বোঝাতে চাইলাম আর কি, দেখি এখানে দেখেন, এখানে শো করতে, এটা হলো এই ওয়েবসাইট ইজি ফ্যাশন, ঠিক আছে, ইজি ফ্যাশন। আসেন, এই দেখেন অ্যানকোরটেক্স পাঞ্জাবি, এটা ইজি ফ্যাশন, এটা হলো এই ওয়েবসাইট। এখান থেকে লিঙ্ক করছে কার সাথে, প্রথম আলো ডট কম, এই এই জায়গা লিঙ্কিং আপ করছে। এটা কি, এটা আরেকটা ওয়েবসাইট না, প্রথম আলো, একটা নিউজ পেপার। তাহলে এই ইজি ফ্যাশন, এই ওয়েবসাইটের লিংক আমরা কই পেলাম, প্রথম আলো লিঙ্ক ওয়েবসাইটের ভিতরে পেলাম। তাহলে প্রথম আলো আলাদা একটা ওয়েবসাইট, ইজি ফ্যাশন আলাদা একটা ওয়েবসাইট। এই ইজি ফ্যাশনের যে লিঙ্কটা এই প্রথম আলোর ভিতরে থাকাটা মানে একটা এখান থেকে একটা লিঙ্ক পাবে। লিঙ্কটা পাবে কিভাবে, গুগলের যে রোবট আছে, রোবটটা সবসময় এক এক সাইড থেকে আরেক সাইডে ক্রল করে। এই যখন প্রথম আলো যা ক্রল করতে আসবে বা রিড করতে আসবে, তখন এই ইজি ফ্যাশনের এই এই লিঙ্কটা তখন এই প্রথম আলোর ভিতরে পাবে, তখন এখান থেকে একটা কাউন্ট করবে বা এখান থেকে আবার ক্রল করে এই ইজি ফ্যাশনে চলে আসবে, ইজি ফ্যাশনে চলে আসলো। এই যে এখানে লিঙ্ক আপ করা পাঞ্জাবি, এই সাইডে গুগলের ক্রল চলে আসবে। চলে আসবে কখন, যখন এটা ডু ফলো লিঙ্ক হবে, এটা আমরা বুঝবো কখন গুগল ক্রল করে আর কখন ক্রল করে না। যদি ডু ফলো লিঙ্ক দিয়ে থাকে তাহলে গুগল ক্রল করে এই সাইডে আসবে, আর যদি নো ফলো লিঙ্ক দিয়ে থাকে তাহলে গুগল এখান থেকে শুধু কাউন্টই করবে যে এখানটা ব্যাক লিঙ্ক আছে, কিন্তু এখান থেকে ও ক্রল করে এই সাইডে যাবে না। এটা আমরা কি ধরনের যাবে না, কি ধরনের, যখন লিঙ্ক বিল্ডিং বুঝবো, যখন লিঙ্ক বিল্ডিং এর বা পেজে যখন ক্লাস নেবো তখন বুঝবো। আচ্ছা, সোশ্যাল শেয়ার তো যেটা বললাম, যেটা বলার যেটা বুঝলাম, এখানে বিভিন্ন সোশ্যাল শেয়ার যেমন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে, সব জায়গায় শেয়ার করাটাও এই অফ পেজেস এর ভিতরে পড়ে। অফ পেজেস সোশ্যাল শেয়ার, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুকমার্ক, এইগুলোর ভিতরে। আচ্ছা, এইগুলাই আমরা আজকে ওভারভিউ দেখলাম, আর কাজটা কিভাবে করে সেটা বুঝলাম। আগামী ক্লাস থেকে আমরা কি করব, আগামী ক্লাস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করব। প্রথমে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ, তারপর টেকনিক্যাল, বা টেকনিক্যালটা আগে করব তারপর অফ পেজ এসইও করব। আমরা স্টেপ বাই স্টেপ সব শেষ করব। ওকে, কোশ্চেন থাকলে করতে পারো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে স্যার। বলছিলাম যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট বিষয় যেটা প্রথমে বললেন আর কি, এই কন্টেন্টের একটা একটা কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ড রিসার্চ করে, যে কিওয়ার্ডটা সার্চ দিয়ে একটা কন্টেন্ট বের করা যায়, বা ওই কন্টেন্টের মধ্যে কি শুধু যে কিওয়ার্ডটা সার্চ করা হয়েছে ওই কিওয়ার্ডটা কি শুধু কন্টেন্টের মধ্যে থাকলে বেটার হয়, নাকি আরো অন্যান্য কন্টেন্ট, মানে আরো অন্যান্য কিওয়ার্ড ওই কন্টেন্টের মধ্যে থাকলে বেটার হয়?